বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং আমার ডানের রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার রহমতুল্লাহ, 2026-27 অর্থ বছরের বাজেট সংসদে আলোচনা হচ্ছে, আমরা সংসদের বাইরেও আলোচনা করবার চেষ্টা করছি। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি বাস্তবতার বাজেট না কেবলই একটা প্রত্যাশার বাজেট? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলীকে এবং সাথে আমার সহ আলোচক জনাব নাজমুল হক প্রধান, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। বাজেটের বিষয় তো আসলে বাজেটের এক কথা বলতে গেলে সাধারণ মানুষ কিন্তু এই বাজেটটাকে একটা ভিন্ন রকমের বাজেট হিসেবে আখ্যায়িত করেছে। এবার আপনি দেখবেন যে গতানুগতিক বাজেট বলতে যে একটা কথা ছিল, সেটার উপস্থিতি এখন কম, যার কারণে গতানুগতিক রকমের বিরোধিতা করছে যারা বিরোধী মহল, তবে তাদেরও ভাষাটা পরিবর্তন করতে হয়েছে। তাদের ভাষাটা ছিল এবার বাস্তব বিবর্জিত বাজেট। আর আপনি যদি বাজেটের মোটা দাগে খেয়াল করেন, কিছু কিছু মানুষ একেবারে মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এরকম কিছু বিষয় এই বাজেটে রয়েছে। হার্টের রিং বসানোর যে বিরাট ধরনের যে ছাড়, এটা মানুষকে খুব স্পর্শ করেছে। হয়তো সব মানুষের টের পাবে না, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখবেন এই প্রবলেমটা কিন্তু অহরহ হচ্ছে এখন, এবং হিমশিম খেয়ে যাচ্ছে এই চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে। একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। আপনি বাজেটের অনেকগুলো বিষয় আপনি যদি খেয়াল করেন, আমি আপনাকে একটু কোট করেই যদি বলার চেষ্টা করি, যে বাজেটের এই যে কাঁচা মাল, যে জিনিসটা নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলছিল, যে বিষয়টা মানুষ খুব বাজারটাকে তো এবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ওষুধ তৈরির 68 কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার, মোবাইল সিমের উপরে যে 300 টাকার একটা কর ছিল দীর্ঘদিনের, সেটা প্রত্যাহার, এবং এগুলি কিন্তু সরকার ভর্তুকি হিসেবে নিচ্ছে। আপনি রপ্তানি আয়ে, নগদ প্রণোদনায় 10% উচ্চ কর হচ্ছে 5%। আপনার শিল্পের কাঁচামাল আমদানিতে উচ্চ কর কমেছে 4%। আমি মোটা দাগের যেগুলো দেখছি আমার কাছে আছে, বাতিল হচ্ছে সার ও কীটনাশকে থাকা সারের 7% ভ্যাট এবং কর। তো এই সব মিলিয়ে এই বাজেটটাকে আপনার ধরেন মোবাইল সিমের উপরে যে থাকা কর বাতিল, এ থেকে 1200 কোটি টাকা সরকার রাজস্ব হারাবে। এরকম একটা বিধ্বস্ত অর্থনীতির মাঝখানে দাঁড়িয়ে সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, এই উদ্যোগগুলো বাস্তবায়নটা হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। বাজেটের মোটা দাগে বলতে গেলে সাধারণ মানুষ খুশি, সন্তুষ্ট হয়েছে। কিছু কিছু জিনিসের দাম বেড়েছে, যেই জিনিসগুলোতে দাম বেড়েছে সেই বিষয়গুলোর প্রতি মানুষের কিন্তু কোনো বাড়তি কোনো চাপ বা আগ্রহ নেই। যেই জিনিসগুলোর দাম বেড়েছে, কিছু জিনিসের দাম বেড়েছে, কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত, একেবারে কাছাকাছি, মানুষকে টাচ করে, এই বিষয়গুলিতে সরকার খুব গুরুত্ব দিয়েছে। যদি এই বাস্তবায়ন করতে পারে এই বাজেট, তাহলে আমার মনে হয় বাংলাদেশি ইতিহাসে সবচাইতে জনবান্ধব যে বাজেট বলা হয়, সেটাই বাজেট দ্বারা সম্ভব। মিস্টার নাজমুল হক প্রধান। ধন্যবাদ সমালোচককে। উনি তো সরকার পক্ষের লোক, বাজেটের প্রশংসাই করছেন, কোনটাই স্বাভাবিক। একটা বিষয় হচ্ছে, বাজেটটা দেখে মনে হয়েছে আমার যে সরকার পুরনো পথেই হাঁটছে। আগের সরকারগুলি যে পথে হাঁটছে বাজেট নিয়ে, এই সরকার এই পথেই হেঁটেছে। যেমন, হ্যাঁ, এটা ঠিক, এখন স্লোগান দেওয়ার কোনো সুযোগ নেই, এই বাজেট গণবিরোধী বাজেট মানি না, এই স্লোগান শেষ হয়ে গেছে। গরিব মারার বাজেট। হ্যাঁ, গরিব মারার বাজেট।
বা সামরিক খাতে বাজেট কমাও, এটা বাড়াও, নাই। কিন্তু তারপরেও মোটা দাগে যদি বলা যায়, তাই না, এখানটায় যেমন ধরেন এই যে বিশাল জনগোষ্ঠী যুবক, এই যে যুব সমাজের কর্মসংস্থানের কোনো ইঙ্গিত কি এই বাজেটে আছে? এক কথায় নাই। সরকার অতিরিক্ত বাজেট বা ঘাটতি বাজেট বা প্রকল্প কেন্দ্রিক, তাই না, যেগুলি টাকা টুকা জোগাড় করার কথা বলছে, এগুলি সালাউদ্দিন সাহেব চমৎকার করে বলছেন যে বর্তমান বিশ্বে লোনের যে সুযোগ সুবিধা, তাই না, সেটা ওইভাবে নেই। এই টাকাটা পাবে কোত্থেকে? এটা বিলাসী বাজেট করলেই তো হলো না, বিরাট টাকার বাজেট, তাই না? এটা ইমপ্লিমেন্ট করতে হতো। বাজেট বাংলাদেশে অতীত বাজেট যেগুলি হয়েছে, বাজেটটা মানে কার্যক্রমটা ঠিকভাবে করা, আমাদের টেকসই করা বা আমাদের উন্নয়নমুখী করা, তাই না, সেটা তো করতে পারে না। আগের গভর্নমেন্টগুলিও করা বিরাট টাকার বাজেট করছে, পরে দেখা যাচ্ছে ঘাটতি হয়ে গেছে, তাই না, পরে সম্পূরক বাজেট দিছে, এই দিছে সেই দিছে, এটা তো করছে। আমাদের এখানটায় এই যে উনি বললেন চমৎকার করে, হ্যাঁ, যে স্বাস্থ্য খাতের প্রাইম ইম্পর্টেন্সটা কী হওয়া উচিত ছিল? প্রাইম ইম্পর্টেন্স হওয়া উচিত ছিল এটাই যে এই ধরনের জটিল রোগ হওয়ার আগে কীভাবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রাথমিক চিকিৎসাটা কীভাবে জনগণ পেতে পারে, দৌড়া যেতে পারে। কিন্তু সামগ্রিকভাবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আগের চেয়ে বরাদ্দ অনেক বেড়েছে, বরাদ্দ বেড়েছে, কিন্তু কিন্তু বাস্তবায়নটা সক্ষমতা নিয়েও একটা প্রশ্ন আছে। বাস্তবায়নের ক্ষেত্রে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার যেখান থেকে রোগটা উৎপত্তি হয়, সেই প্রাইমারি, গোটা বিশ্বে কিন্তু প্রাইমারি শিক্ষাটা, স্বাস্থ্যটাকে প্রাথমিক হিসেবে দেখে, যাতে জটিল রোগে আক্রান্ত না। আপনার সব জায়গায় তো আপনার কি যেন কয়, ওই যে হার্টের চিকিৎসা করার দরকার নাই, বাইপাস করার চিকিৎসা করার দরকার নেই, সব জায়গায় হবেও না, কিন্তু সার্টেন লিমিটেড। আপনার মেজর অসুখগুলি কি কি হয় এবং প্রাইমারি সেগুলি প্রিভেনশন কি কি দেওয়া যেতে পারে, আপনার লোকাল যে স্বাস্থ্য আমাদের কেন্দ্রগুলি আছে সেগুলির অবস্থাটা কি, এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্লাসিফিকেশন করা হয়নি। অ্যাজুয়াল বাজেটটা যেটা গেছে স্বাস্থ্য খাতে, হ্যাঁ, এগুলো বিগ জায়গায় ওইখানটায় ঘোরাফেরা করবে এবং ওই জায়গায় এটা আমি তো বলবো মিসইউজই হবে। সাধারণ জনগণের এই ক্ষেত্রে সক্ষমতা একটা বড় প্রশ্ন। কারণ হেলথ মিনিস্ট্রি অনেক সময় দেখা গেছে তার যে বাজেট বরাদ্দ তার ব্যয় করতে পারে না, এটাও দেখা গেছে অতীতে। তারপরে শিক্ষা খাতের আমাদের এখানটায় এখন যে এই যে টেকনোলজি বেস শিক্ষা তো অ্যাজ হোল বাড়াইছে না, তাই না? আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে এখন আবার ইউনিভার্সিটি হচ্ছে। এই যে ইউনিভার্সিটির এটা এই যে পুরনো নিয়মগুলি, পুরনো ইউনিভার্সিটি বাড়াইতে হবে। প্রত্যেক ডিস্ট্রিক্টেই তো ইউনিভার্সিটি কলেজ আছে, আবার নতুন করে ইউনিভার্সিটি করতে হবে, মেডিকেল ক্লাস করতে হবে। এই সামগ্রিক বিষয়গুলি কিন্তু পুরনো ধ্যান ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, নতুন অ্যাপ্রোচ নেই, নতুন কিছু অ্যাপ্রোচ নেই। ফলে ন্যাচারালি আমি মনে করি না যে এতে বাংলাদেশের লোকদের বিরাট কিছু হবে। আমাদের কৃষিক্ষেত্রে যে মূল যে কৃষি নির্ভর অর্থনীতি আমাদের, আমরা দেখতেছি সারের ক্রাইসিসে গোটা ওয়ার্ল্ড পড়তেছে, আমরাও পড়তেছি। যদিও ইরানের যুদ্ধের কারণে সারের সংকট হবে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে সামনে হয়তো এটা সমঝোতা হচ্ছে, হলে ভালো, না হলে তাহলে এটা মোকাবেলা করার জন্য আমাদের কি, এখনই তো সার পাচ্ছে না গ্রামের লোকজন সার পাচ্ছে না এখনই, এটা বাস্তবতা। আমি তো গ্রাম থেকে আসলাম, আপনার যে পরিমাণ সার বরাদ্দ ছিল এটা কৃষকের জমির জন্য, তাই না, সেটা 4 ভাগের 1 ভাগ তাকে নিতে হচ্ছে। তাহলে এই সব বিষয়ে সরকারের কোনো পরিষ্কার কোনো দৃষ্টিভঙ্গি বাজেটের মধ্যে নেই। তারপর আমি বলবো যে সরকার যেহেতু 2/3 মেজরিটি সরকার, তাহলে এই 2/3 মেজরিটি সরকারটা কিন্তু সবসময় কিন্তু নিজেরাই ওভারবার্ডেন হয়ে যায়। এই সরকার সেটা না হোক, বাজেটটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার আরও কার্যকর ভূমিকা নেয়। যদি নিতে পারে, যেগুলি ছোটো ত্রুটি বিচ্যুতি আছে এগুলি সারাইতে পারবে, আর যদি না নিতে পারে, তাই না, তাহলে তো আমাদের উপর ঘাড়ের উপরেই পড়বে জনগণের। মিস্টার রহমতুল্লাহ, অনেকে বলছেন যে বাজেটে ব্যয়ের পরিকল্পনা আছে এবং আপনি অনেকটা যথার্থ বলেছেন যে অনেকে খুশি করবার একটা চেষ্টা আছে, অনেকে খুশি হয়েছে, কিন্তু রাজস্ব আহরণের পথটা কিন্তু স্পষ্ট নয় বলে অনেকে বলছেন যে ব্যয়টা ঠিক আছে কিন্তু আয়টা তো বাড়াতে হবে, আয়ের একটা সক্ষমতা বাড়াতে হবে এবং সেটা একটা সাস্টেইনেবল কিছু একটা হতে হবে, সেটা খুব একটা স্পষ্ট নয়। এই যে আয়টা বাড়াতে গেলে তখন কিন্তু আবার ওই যে গণবিরোধী বাজেট, এই স্লোগানটা আবার বেশি হবে। আয় তো বাড়াতেই হবে,
নাহলে কি আপনি আয় বাড়ানোর ক্ষেত্রে দৃশ্যমান যে লোন করে করবেন, লোন তো না, পরিশোধ মানুষের করতে উপর হবে। চাপিয়ে দেওয়া যে আয়, সেখান থেকে যে বেরিয়ে আসার চেষ্টা করেছে, এজন্য কিন্তু সরকার একটা ধন্যবাদ পায়। এখন আয় বাড়ানোর জন্য কিছু বিষয় তো এখানে আছেই। আপনি দেখবেন 2-3টা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনার যদিও নাজুল ভাই বলেছেন যে পুরনো পথে সরকার হাঁটছে, আমাদেরও অবস্থাটা হচ্ছে যে বিরোধী দলে থাকলে বিরোধিতার জন্য বিরোধিতামূলক কিছু কথা বলতেই হবে। ওনার যদি এই পুরনো পথটা, আমি মনে করতাম না যদি উনি বাজেটের 2-4টা যে ভালো দিক আছে, অন্তত আমি যেগুলো বলেছি, এছাড়াও এই যে আপনার কিডনি ডায়ালিসিসের কিটের দাম কমানো বা এই জাতীয় যে অন্তত 18-20টা পয়েন্ট আছে, এগুলোর উপর যদি একটু সামান্যতম একটু অন্তরটা খুলে একটু ভালোত্বটা প্রকাশ করতে পারতেন, তাহলে মনে হয় পুরনো পথ থেকে আমরা আস্তে আস্তে সরে আসতে পারতাম। আর এই যে অর্থনীতি পুনরুদ্ধারের যে চেষ্টাটা এই বাজেটে করা হয়েছে, এটা তো অন্তত আমাদেরকে আমার মনে হয় যে একটু মনটা যদি আমরা উদার করি, সেক্ষেত্রে সরকার কিন্তু একটু খুশি না হোক, সরকারের জন্য একটু উৎসাহের কারণ হবে যদি বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের পরামর্শ আকারে কিছু কথা আসে। আপনি ধরেন এই যে সরকারের এই যে 6.5 জিডিপি প্রবৃদ্ধি এবং 7.5% মূল্যস্ফীতি লক্ষ্য নির্ধারণ করেছে, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকিং খাতের সমস্যার মধ্যেও অর্থনীতি স্থিতিশীল করার যে রোডম্যাপ দেওয়া হয়েছে, এই জিনিসগুলোকে অন্তত একটু প্রমোট করা উচিত। করলে হয় কি, যেমন আপনার ডেইলি স্টারের কয়েকটা আমার কাছে এখানে আছে যে সার এবং কীটনাশকের আমদানিতে ভ্যাট এবং অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব কৃষকের উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে এবং খাদ্য নিরাপত্তা জোরদার করবে। এখন কৃষকের যে এই সমস্যাগুলো তো দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে এবং বলছে সবাই কৃষককে ব্যবহার করে, কৃষককে সুলভ মূল্যের সার দেয়া, কীটনাশক সরবরাহ করা, এই সস্তা স্লোগান কিন্তু সবসময় দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবমুখী পদক্ষেপ এই বাজেটে নেয়ার চেষ্টা করা হয়েছে এবং এইখানটাতে আমার মনে হয় যে বিরোধী দলের পক্ষ থেকেও একটু সহযোগিতামূলক বা কি বলে এটাকে উৎসাহমূলক আপনি কিছু আপনি কথা। ব্যাংকিং খাতের কথা বলছিলেন স্যার, ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রগতি অগ্রগতির কি জন্য আছে? কিন্তু আপনি এই যে 4টা মাস তো মাত্র একটা বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে এই সরকার 4 মাসে কতটুকুন এগোতে পারে, এখানে কিন্তু আপনাদের দুজনেরই কিন্তু সেরকম অভিজ্ঞতা আছে। তো সেইখানটা থেকে গভর্নমেন্ট বিভিন্ন প্রকারের চেষ্টা করছে কিনা, চেষ্টার জায়গাটাকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে তাদের প্রচেষ্টাটা সব চেষ্টাই আপনার সফল হবে, বিষয়টা এরকম বলা কোনো সুযোগ নেই। এবং আমি যদি মনে করি যে সরকারি 4 মাসে সব কিছু সফল হয়েছে, সেটাও ঠিক হবে না। কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি তো থাকবেই, কিন্তু সরকারের যে চেষ্টাটা, স্থিতিশীল একটা পরিবেশকে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা, বিশেষ করে আপনার আপনার এই 17 বছরের জঞ্জাল বাদ দিলেও আপনার ইউনূসের যে 1.5 বছরের যে অর্থনৈতিক নৈরাজ্য যেটা তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সরকার যে চেষ্টাটা করছে, এই চেষ্টাটার মধ্যে অনেকগুলো জায়গায় সফল হতে পারে না, সেটাও আমি স্বীকার করি, কিন্তু সরকারের চেষ্টাটা কিন্তু চোখে পড়ার মতো চেষ্টা। এবং এর থেকে আমি অন্তত প্রত্যাশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে এই নৈরাজ্যটা অন্তত বন্ধ হবে এবং সামনের দিকে আমরা অর্থনীতির ক্ষেত্রে যে আমাদের বড় প্রত্যাশা, সেই প্রত্যাশাটা অর্জিত হবে। মেশানাজ মালক প্রধান। একটা বিষয় হচ্ছে যে আমি বললাম না, ভাই তো বললো ঠিকই আছে, সরকার পক্ষ তো বলবেই। একটা বিষয় হচ্ছে পুরনো পথে হাঁটছে কেন বললাম, আপনি দেখেন এটা আমাদের ছাত্র রাজনৈতিক অবস্থা থেকে স্লোগান, খেলাপি ঋণ যারা আছে তাদেরকে নির্বাচন করতে, শিডিউল না করলে ভোট করতে পারবে না, এটা অ্যাকসেপ্ট করছিল শেখ সাহেব। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে কালো টাকা সাদা করার যে হিরিক কেন বারবার করতেছেন, এ তো সেম জিনিস। আগের গভর্নমেন্টও এটা করে করে বেশি টাকা হোয়াইট হয় নাই, কিন্তু কালো টাকা কামানোর রাস্তাটা সচল থাকছে। এবার গভর্নমেন্ট এসেও এই একই কাজটাই করলেন, কালো টাকা সাদা করা যাবে। কেন করলেন? কি কত পাবেন হিসাব করে দেখেন, কত কয়েক বছরে কত টাকা পেয়েছে, সাদা সাদা হয়েছে। তাহলে এই যে অবস্থাটা বাংলাদেশের মানুষের মধ্যে বা ব্যবসায়ীদের মধ্যে বা রাজনীতিবিদদের মধ্যে, এই যে টাকা কামানোর যে একটা মূল যে জায়গা,
যে ক্ষমতায় গেলে টাকা কামাইতে হবে অথবা ব্যবসা করলে টাকা কামাইতেই হবে, এতে দেশ যাতে জাহান্নামে যাক এবং মূল এবং টাকাটাকে সাদা করা যাবে, যে কোনো গভর্নমেন্ট এই ফ্যাসিলিটিসটা দিবে, এই যে মানসিকতার থেকে জনগণকে বের করতে পারলেন না, তাই না? এর ক্ষতিটা তো জাতিকে বহন করতে হচ্ছে যুগের পর যুগ, বছরের পর বছর। এমনি আপনি আপনি তরুণদের কর্মসংস্থানের কথা বলছিলেন যে দিক নির্দেশনা নিয়ে সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো তো প্রচুর প্রতিশ্রুতিও দিচ্ছে যে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিএনপির তো আছেই। বাস্তবে কি ধরনের উদ্যোগ জরুরি এবং এই কর্মসংস্থানের জন্য আসলে বিনিয়োগ দরকার, সেটা বেসরকারি বিনিয়োগ বলি, মানে অভ্যন্তরীণ বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, তো সেই বিনিয়োগের জন্য সরকারের না, পরিবেশ তৈরিতে কি ভূমিকা দেখতে পাচ্ছেন বা আপনার কাছে কি মনে হয় তার অগ্রাধিকার আসলে কি গোটা হওয়া উচিত? ওয়ার্ল্ডেই তো এখন আইটি সেক্টর, বুঝছেন, ইনফরমেশন টেকনোলজি তো গোটা ওয়ার্ল্ডে এটা তো হটকেক। এবং এই যে তথ্য প্রযুক্তি এবং এই যে মানে কি বলা যায় যে মানে আমেরিকার কাজ বসে এখান থেকে করা, এই বিষয়গুলি প্রাইভেটলি ডেভেলপ করতেছে। এই সামগ্রিক বিষয়ে পাবলিককে এনগেজ করা, যুব সমাজকে এনগেজ করার যে 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 রোড ম্যাপ বা যে ভিশনটা তৈরি করার যে দায়িত্বটা এই সরকারের থাকে, কিন্তু যে কোনো সরকারের থাকে। এই সরকার সেই দায়িত্বটা নিলে যুব সমাজ নিজেরাই কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ হইতে পারতো। আমি সেই জায়গাটার কথা বলছি, এই জায়গাটার কথা বলছি। এটা 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 আইটি সেক্টরেই সম্ভব, এটাকে ইন্সপায়ার করা, ইনস্টিগেট করা। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে এই বাজেটে এটার কোনো প্রতিফলন নেই। আছে গতানুগতিক, আছে, নেই তা না, কিন্তু আগের মতোই। এটা নতুন হইতে পারত। দ্বিতীয় বিষয় স্বাস্থ্য কথা এই কারণে বললাম, এটা হোল ওয়ার্ল্ডে এখন কিন্তু মানে জটিল রোগ তো আসছে। জটিল রোগ কখন? জটিল রোগ হওয়ার আগে তো অনেকগুলি স্টেজ পার হয় না, জটিল রোগটা হয়। তাহলে একটা লোক যাতে জটিল রোগে আক্রান্ত না হয় তার আগেই তাকে প্রাইমারি সে যাতে সেবাটা পেতে পারে। গ্রামের একটা লোক সহসা হাসপাতালে যেতে চায় না, ওই ডাক্তার কোয়াকের কাছে গিয়ে একটা নিজে ওষুধ জানে যে ব্যথা হলে এটা খাইতে হয়, ওই সবাই ডাক্তার। ফলে এই প্রাথমিক হেলথ ট্রিটমেন্টটা দেওয়া, চিকিৎসাটা দেওয়া, স্বাস্থ্য ব্যবস্থার প্রাথমিক অবস্থা নিয়ে যাওয়া, এইটা কেবে নয় যে এর জন্য দৃষ্টিভঙ্গি ঠিক করা গভর্নমেন্টের, যে আমাকে শুধু বড় বড় হাসপাতাল বানাইলেই হবে না। কীভাবে আমি শুধু 400 শয্যার হাসপাতাল বানাইলাম না, আমি কীভাবে পাবলিকের দোরগোড়ায় স্বাস্থ্যটাকে নিয়ে যাব। মন্ত্রী এর আগে একটা এটা রসিকতা করে বলছিলেন, তাই না, যে ডাক্তার রোগীর পিছনে পিছনে ঘুরবে আর কি। ডাক্তার তো ঘোরে না, কিন্তু সরকারের পলিসিটা এমন হওয়া উচিত ডাক্তার না ঘুরলেও যাতে পাবলিক মনে করতে পারে যে আমি অসুস্থ হয়ে গেলে আমার চিকিৎসার জন্য ব্যবস্থা আছে। নিসার রহমতুল্লাহ, আমি এবং আপনার ভাইয়ের শেষ যে কথাগুলো, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। আমার মনে হয় যে কারণ বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবৃদ্ধি একটার সঙ্গে খুব নিবিড়ভাবে যুক্ত। অবশ্যই কর্মসংস্থানের ক্ষেত্রে যুবকদেরকে আপনারই যে আপনি দেখবেন যে ছাত্রদের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে যে একটা 10 লক্ষ টাকার যে একটা ঋণ সুবিধার যে ব্যবস্থা করা হয়েছে, এটা আমার মনে হয় যে একটা ইতিবাচক পদক্ষেপ। এটা দ্বারা তরুণ সমাজ বেশ উপকৃত হবে। আর বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় যে কিছু পলিসি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, আমার মনে হয় তাদের এই পলিসিগুলো যদি একটু পজিটিভলি সামনের দিকে নিয়ে যেতে পারে, তাহলে ভাইয়ের যে গতানুগতিক যে সমস্যা সেখান থেকে মনে হয় বেরিয়ে আসা সম্ভব হবে। একটা কথা বলছে যে এই যে দীর্ঘদিন যাবত আমাদের দেশের যে এই মস্তিষ্কের সমস্যা, যে ক্ষমতায় গেলেই টাকা কামাইতে পারবে, বাস্তবমুখী একটা কথা বলেছেন, এবং দেশ জাতি জাহান্নামে যাক, টাকা কামাইতে হবে, এইখানটাকে আমার মনে হয় যে এটা একেবারে জাতীয়ভাবে এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এবার যেভাবে যে পথে হাঁটছেন, তাতে করে ক্ষমতা যে টাকা কামানোর জায়গা, এই জায়গাটা মনে হয় আর সামনের দিকে থাকবে না। এবং এই জায়গাটায় প্রধানমন্ত্রী আমার মনে হয় যে উন্নয়ন এবং বাস্তবতাকে একসাথে করে এমনভাবে উনি কাজগুলো করতে চাচ্ছেন যাতে করে উন্নয়নের নামে মানুষের পকেট কাটা বা রাষ্ট্রের টাকা নিজেদের পকেটে ঢোকানোর যে পদ্ধতি, এই পদ্ধতিটা সম্ভবত সামনের দিকে আর এইভাবে থাকবে না। সেক্ষেত্রে ওই যে গতানুগতিক থেকে বের হয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন, তাতে আমার মনে হয় যে এই গতানুগতিকতা থেকে বের হয়ে আসা সম্ভব হবে। এই যে কৃষি খাতে আপনার কর ভ্যাট ছাড়ের যে প্রক্রিয়াটা, যেটা মানুষ
অতীতে দেখে আসছে যে এই কোনো না কোনো কৌশলগতভাবে এই জিনিসগুলোর উপর কর চাপিয়ে দেওয়া হয়। সেখান থেকে এই কর যদি ছাড় দেওয়া যায় তাহলে কিন্তু আমার কৃষক কিন্তু উপকৃত হবে। আর কৃষক যদি কাজ করতে পারে, আমার কৃষক যদি উৎপাদন করতে পারে, তাহলে আমাদের এই যে সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির উন্নয়ন ঘটা খুবই সহজ এবং সম্ভব। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যেভাবে চেষ্টা করছেন, আমরা নিচের দিকে সেই কাজগুলোকে আগে বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করছি আমাদের নিজেদের স্বার্থে। এই যে আমাদের নিজেদের স্বার্থে দেশ এবং জাতির যে বড় ধরনের ক্ষতি করছি, রাষ্ট্রের যে কাজটা, সেই কাজটাকে আমরা ক্ষতিগ্রস্ত করছি নিজের পকেট ভারী করবার জন্য। এইখান থেকে আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এই বেরিয়ে আসাটা খুব জরুরি। আর বিনিয়োগের ব্যাপারে আপনি যেটা বলেছেন, এই বিনিয়োগের তো কিছু সংকট আমার মনে হয় যে, আমি ওই যে বারবার বলেন না সরকারি দলের লোকেরা বলবে, আমি কিন্তু সরকারি দলের একজন কর্মী, বাট আমি কিন্তু এই চোখ বন্ধ করে সরকারি দলের সব স্তুতির এই রাজনীতিটা আমি আসলে ওইভাবে বিশ্বাস করি না। তো সেই ক্ষেত্রে সরকারি দলও না, আমি মনে করি যে সর্বোচ্চ যিনি প্রধান ব্যক্তি, তিনি যেভাবে হাঁটছেন এবং তিনি যে উদ্যোগগুলি নেওয়ার চেষ্টা করছেন, সেই উদ্যোগগুলি যদি আমরা মাঝখান থেকে যারা আছি তারা বাধাগ্রস্ত না করি, তাহলে এই গতানুগতিক সংকটগুলি সামনের দিকে থাকবে না, বেরিয়ে আসা সম্ভব হবে। আর এই বিনিয়োগের যে প্রবলেম, যে সমস্যা, সেই সমস্যাগুলি এখনও নিরসন করা সম্ভব হয় নাই। এই সমস্যা যদি নিরসন করা সম্ভব না হয়, তাহলে আমাদের এই যে বাজেট নিয়ে আমরা যে প্রত্যাশা করছি, এই প্রত্যাশা আমাদের পূরণ হবে না। কিন্তু বিনিয়োগ সংক্রান্ত যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো আমার কাছে মনে হচ্ছে আশাব্যঞ্জক এবং এটা সফল হবে। মিস্টার নাজমুল হক প্রধান, আমরা সবাই জানি যে বিশ্বব্যাপী এক ধরনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বাড়ছে এবং এর প্রভাব কিন্তু রাজনীতি, অর্থনীতি সব দেশেই কম বেশি আছে। সো এই জায়গাটাতে বাংলাদেশের কূটনৈতিক যে অবস্থান, সেটা কতটা সফল বলে মনে হচ্ছে আপনার কাছে? একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ তো সবেমাত্র গভর্নমেন্টের নতুন এসছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের কূটনীতিটা ভিত্তি ছিল, যেটা বিগত সরকার, যেটার আমি বলবো যে মিসইউজ করছে। বিগত সরকার ইন্টারিম গভর্নমেন্ট, তার আগে শেখ হাসিনা গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট তো ওই পররাষ্ট্র মন্ত্রী তো বলছেই, উপদেষ্টা তো বলছেই, যে নতুন করে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতে আমাদের ব্যক্তি হচ্ছে, পাকিস্তানের ইমেজ ওটা ওয়ার্ল্ডে ভালো না। আর পাকিস্তান তো এখন তো আফগানিস্তান সহ তো আরেকটা জোনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাজ এ হোল আমাদের দেশটার ভিত্তি, এবং সেই ভিত্তির দিকে খেয়াল রেখে আমাদের সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক, তাই না, সেটাই বহাল রাখা উচিত। কারোর সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক, বিশেষ কোনো পীড়িত না। কারণ পৃথিবীতে আমরা দেখছি যে প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হচ্ছে তার স্বার্থের ভিত্তিতে। স্বার্থ নাই, সম্পর্ক নাই, এটাই বেসিস। মানুষের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা চাই আমাদের সঙ্গে সবার সম্পর্ক থাক, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থাক, আমাদের কূটনীতির ক্ষেত্রে থাক, সবার থাক। কিন্তু বর্তমান সময়ে এই সরকার এখনও সেইভাবে কোনো একদিকে না ঝুঁকলেও নিজেদের পজিশনটা ক্লিয়ার করতে পারছে না বলে মনে করতেছি আমি। পজিশনটা ক্লিয়ার করা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা বিগত সরকারের ফেইলিয়ারটা, বিগত সরকার এই যে রাষ্ট্র পরিচালনায় কূটনীতিতে আমি ওর ফেলিয়ার, মানে একটা এক ঘরে কূটনীতি নেওয়া আর কি, হ্যাঁ, এটা ঠিক করে নাই, ঠিক হয়েও নাই। এখন বর্তমান সময়ে এটা কীভাবে বিস্তৃত করা যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আমরা যেভাবে শুধুমাত্র এই যে আমেরিকার সঙ্গে যে কূটনীতির ক্ষেত্রে যে এই যে চুক্তি করলাম, বিগত গভর্নমেন্টের চুক্তিটা, ইন্টারিম গভর্নমেন্ট চুক্তিটা, মানে বর্তমান সরকার হোক, চুক্তিটা চাইছে যে হোক, কিন্তু দায়িত্বটা নেবে, দায়টা নেবে না, এই কারণে চুক্তিটা হয়ে গেছে। জামাতও তাই। এবং এরকম চুক্তি করার মধ্য দিয়ে মূলত কিন্তু আমাদের সক্রিয়তা কিন্তু শেষ করে দিচ্ছে। মানে আমরা আমাদের নিজস্ব সক্রিয়তা দাঁড়িয়ে আমরা কোনো ফেয়ার ট্রেড কারোর সঙ্গে করতে পারবো না, ওনাদের ইচ্ছা অনুযায়ী করতে হবে যেটা আসছে। এবং এটার সঙ্গে কূটনীতিযুক্ত, রাজনীতিযুক্ত এবং বাণিজ্য নীতিযুক্ত। আজকে আমাদের যদি এখানটা বলি, আমাদের এমনি তো আমাদের দেশে আজকালকার গোটা ওয়ার্ল্ডের যে শিল্প কলকারখানার যে পলিসি, ইচ্ছা করলে যা ইচ্ছে তাই শিল্প করতে আপনি সার্ভাইভ করতে পারবেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বিগত সরকার ফ্যাসিস্ট থাকার কারণে অনেক এখানটা শিল্পকর্ম বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, যেগুলি সার্ভাইভ করার সার্ভাইভ করছে, যেগুলি করবে না। কিন্তু কিছু, যেমন ধরেন আমি যদি আজকে বলি, এই যে গাজী টায়ার ছিল, টায়ারের একমাত্র একটা ফ্যাক্টরি ছিল বাংলাদেশে, গাজী টায়ারের, সেটা ডেস্ট্রয়েড। তাও অভ্যুত্থান সাকসেস হওয়ার বেশ কিছুদিন পর। এই যে ঘটনাগুলি করা হয়েছিল ইন্টেনশনাল, এগুলি
আজকে সরকার, বর্তমান সরকার যদি সত্যি সত্যি যদি বাণিজ্য সামগ্রিক বিষয়ে যদি পরিষ্কার দৃষ্টি গ্রহণ করতে চায়, তাহলে এগুলোকে লোকেট করা উচিত। কোনটা কোনটা আমার দেশের প্রায়োরিটি আছে, কোনটা কীভাবে তাকে সার্ভাইভাল দেওয়া যায়। হ্যাঁ, সরকার যদি মনে করে যে না ওইটা ওই লোককে দিয়ে হবে না, সরকার সেই নেক, জাতীয়করণ করুক, সরকার তো আছেই। তাহলে সরকারের এই ক্ষেত্রে আমার ধারণা এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো দৃষ্টিভঙ্গি সরকার ঠিক করে নাই যে কলকারখানাগুলি কীভাবে আমাদের এখানটায় হবে। এবং সরকার বিদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এখনও সরকার আমার ধারণা টানাপোড়েনের মধ্যে আছে, পরিষ্কার কোনো কোনো দৃষ্টিভঙ্গি স্থির সিদ্ধান্ত না, আছে না, বলে আপনি সিদ্ধান্ত মনে হয়নি। করছেন না? মিস্টার আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ। বিদেশিদের সঙ্গে সম্পর্ক তো আসলে সরকার দেশের স্বার্থটাকে সামনে রেখেই সাধারণত করে। তো উনি যেটা বলেছেন যে পরিষ্কার করেনি, আমিও তার সঙ্গে একমত। কিন্তু পরিষ্কার করবে কখন? আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের অর্থনৈতিক সমস্যা, এগুলোকে বিবেচনা করেই কিন্তু আমাদের এই বিদেশি সম্পর্কটা তৈরি করতে। এখন ওই যে গোলামি মার্কা সম্পর্ক, এটা কিন্তু বিএনপি কখনোই বিশ্বাস করে নাই। আমার দেশের স্বার্থকে সমুন্নত রেখেই এবং দেশের স্বার্থ পুনরুদ্ধারের জন্য আমার যেই দেশকে বন্ধু হিসেবে সম্পর্ক করা দরকার সেই দেশের সঙ্গে সম্পর্ক করবে। অন্তত যেতটুকুন তৎপরতা দেখা যায় তা দিয়ে আমি অতটুকু মনে করেছি। এবং দেশের স্বার্থকে সমুন্নত রেখে যদি আমরা বহির্বিশ্বের সম্পর্কটাকে যদি আমরা ঠিক পারি, তাহলে দেশের স্বার্থও ঠিক থাকবে, দেশের মানুষ যেটা প্রত্যাশা করে সেটাও বাস্তবায়ন করা সম্ভব হবে। অন্যদিকে এই যে গোলামির যে জিনজির বা গোলামি বা দাসত্বের যে ওই যে কি বলে চিরাচরিত যে অভ্যাস, সেখান থেকে বেরিয়ে আসাটা এই জনগণের, এই দেশের জনগণের প্রত্যাশা। বিশেষ করে 24-এর যে অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু এই বিদেশিদের এই নাকে খত দেওয়া গোলামি থেকে বেরিয়ে আসার জন্য জনগণের একটা প্রত্যাশা আছে। সেই ক্ষেত্রে এই বিদেশিদের সাথে সম্পর্কটা আমার কাছে মনে হয় এরকম। একটি কথা নাজুল ভাই খুব কৌশলে বলেছেন যে চুক্তিটা হোক, সরকার, বর্তমান সরকার চেয়েছে। এটা আমি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করি এবং প্রতিবাদ করি। কারণ যেহেতু চুক্তিটা করেছে আরেকটি সরকার এবং সেটা তাদের স্বার্থে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, আর সেইটাকে আপনি সরাসরি বলবেন যে এই সরকার চেয়েছে, এটা আমি মেনে নিতে পারি না। কারণ এটা ওর মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেগুলো এই দেশের সমস্ত কিছুকে বিসর্জন দেওয়ার মতো অনেকগুলো বিষয় আছে। দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো চুক্তি করার ইতিহাস অন্তত বিএনপির নেই। না, বাট এই চুক্তি সম্পর্কে কি অবস্থানটা সরকার স্পষ্ট করতে পেরেছে? এটা ধরেন যে হ্যাঁ, এটা এখন বাতিল করা যাচ্ছে না, তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এরকমভাবে, কিন্তু এই চুক্তির যে ভালো মন্দ দিক, যেটা আপনি বলছিলেন যে কিছু ইস্যুজ আছে যেটা খুবই আমাদের হয়তো স্বার্থের পরিপন্থী, সেটা কি সরকার খুব স্পষ্ট করতে পেরেছে জনগণের কাছে? সরকার স্পষ্ট করতে গেলে তো প্রশ্ন আসবে যে আপনি তো সরকার, আপনি তাহলে বাতিল করেন। আবার আপনি কিন্তু আপনার আলোচনা বললেন যে এটা বাতিল করা সম্ভব না। আন্তর্জাতিক চুক্তিগুলো সম্ভব না, আমি সে কথা বলি না, আমি বলছি যে হয়তো সম্ভব নাও হতে পারে, সে মনে করতে না পারে। হতে পারে কেন? আপনি আমার মনে হয় নির্দ্বিধাই বলতে পারেন যে এই জাতীয় চুক্তিগুলি আসলেই অ্যাভয়েড করা যায় না, এই চুক্তিগুলোকে বাতিল করা যায় না। আমরা এই যে ছোটবেলা থেকে শুনে আসছি ভারতের সঙ্গে 25 বছরের গোলামি চুক্তির কথা শুনে আসছি। সো 25 এখন বছর এখন শেষ হয়ে এখন গেছে। বাংলাদেশ ভারত সম্পর্ককে আপনি কিভাবে দেখেন? এটা কি নতুন একটা বাস্তবতার মধ্যে প্রবেশ করেছে? ইতিমধ্যে নতুন একজন হাই কমিশনার এসেছেন, বাট সম্পর্কটা কি এবং তিনি আগে এক রকমের ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে ঢুকেছেন। জুলাইয়ের আগে এক রকমের ছিলেন, 24-এর তারপরে সম্পর্কটা আরেক রকমের হয়েছে, এখন একটা নতুন এটা সরকার আসলে নির্বাচিত এখনো সরকার। এরকম মূল্যায়ন দেওয়ার মতো অবস্থায় নাই উনি। আমি শুধু ওনাকে ব্যক্তিগতভাবে, সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আমি তো আফটার ইলেকশন, আমি Post প্রত্যাশা election। করি এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার প্রতিবেশী এবং দূরের যে সমস্ত রাষ্ট্র আছে প্রত্যেকের সঙ্গেই আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করে তারপরে কূটনৈতিক সম্পর্কটা বিল্ড আপ করবে। এবং নতুন যে হাই কমিশনার এসছে মাত্র 2 দিন হলো, ওনার কথাবার্তার মধ্যে তো কিছু কথাবার্তা তো অলরেডি বিতর্কের তৈরি করেছে, যেই কথাগুলো আমরা জাতি হিসেবে আমরা তার কথার সঙ্গে একমত না।
এখন উনি কথা বলেছেন, বাস্তবে উনি কী ধরনের ভূমিকা রাখেন আমাদের দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে যদি না মিলে, তাহলে তো এই সম্পর্কটা টেকসই হবে না। আর উনি সার্ককে অ্যাভয়েড করে উনি যেভাবে মিলে যাওয়ার কথাবার্তা বলেছেন, এটি কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। তো কিন্তু আমি আজ নাগরিক হিসেবে আমি চাই যে ভারত আমাদের সবচেয়ে কাছের বড় গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে অবশ্যই আমাদের বন্ধুত্বমূলক সুসম্পর্ক প্রয়োজন। সেটা দাসত্বমূলক সুসম্পর্ক না। সেই বন্ধুত্বমূলক সুসম্পর্ক বজায় রেখেই যদি আমরা চলতে পারি, আমাদের জন্য মঙ্গলজনক, তাদের জন্য ভালো। মিস্টার নাজমুল হক প্রধান। একটা হচ্ছে যে ভারতের নতুন যে রাষ্ট্রদূত আসলেন স্থলপথে, আমি তাকে স্বাগত জানাই, স্থলপথে এসছেন, খুব ভালো হয়েছে। তো উনি কতগুলি কথা বলেছেন। হ্যাঁ, একটা সার্ক হচ্ছে, এখন সার্কের অস্তিত্ব নেই, কারণ ইতিমধ্যে পাকিস্তান, আফগানিস্তান সহ ওয়ার্ল্ড ব্যাংকের অনুযায়ী ওরা আলাদা জোটে অন্তর্ভুক্ত হয়ে গেছে। রেস্ট কান্ট্রি এগুলো আমরা যদি ধরে নিই আমরা এক জায়গায় দাঁড়াবো, সাউথ এশিয়ার দেশগুলি, তো সেখানটায় তো ভারতের বর্তমান যে রাজনৈতিক পজিশন, যেই দলটা ভারতকে চালাচ্ছে, সেই দলটার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, মারাত্মক উগ্র একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি, তাই না? সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলিয়ে তো আমরা তাদের সঙ্গে তো এখানটায় তো প্র্যাকটিক্যালি আমাদেরও চিন্তা করেই কথাগুলি বলতে হবে। ফলে তাদের বর্ডারে কিলিং হচ্ছে, আমাদের প্রতিনিয়ত পুশ ইন হচ্ছে নিয়ম ভঙ্গ করে। তারপরে আপনার একটা তো ওইখানটা একটা সাম্প্রদায়িক রাজনীতি মারাত্মকভাবে হচ্ছে। হ্যাঁ, তার এই বক্তব্যটা আমি মনে করি বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতি করার খোরাক যোগায় দেবে, এই কাজটুকু উনি করেছেন। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা কতটুকু কাজ করবে জানি না, তবে এখানকার সাম্প্রদায়িক শক্তি উল্লসিত হবে, তার স্বর চিৎকার করবে গেল গেল করে, যেটা আমাদের প্র্যাকটিক্যালি বাংলাদেশের যে আমরা যে পারস্পরিক সহাবস্থানে যে রাজনীতি করতে চাই, সেই রাজনীতিটাকে বিঘ্নিত করবে। সেই ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমার ধারণা সবারই সতর্ক হওয়া উচিত। আর প্র্যাকটিক্যালি আমরা যে আচরণটা করতেছি পারস্পরিক দেশ হিসাবে, সেই আচরণের ক্ষেত্রেও তো আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা আসলে আমরা প্লাস তারা রাজনীতির ক্ষেত্রে এমন একটা জায়গায় চলে গেছে, এখানটা এই রাজনীতি ছিল না এর আগে। মানে ধর্মীয় উগ্রতা এটা ছিল না, এই পাশও ছিল না। যেমন আমি যদি বলি, বাংলাদেশে একটা মন্দির বানাচ্ছে একজন, তো বা তার মন্দির বানানোর রাইট আছে। মিডল ইস্টের দেশেও মন্দির হয়ে গেছে মোদিগেত, তো মন্দির একটা ধর্ম উপাসনা মন্দির হবে, এটার বিরুদ্ধে মিছিল করার, স্লোগান দেওয়ার কি আছে? বা মসজিদ বানাবে ইন্ডিয়া, তাই না, কি আছে? কিন্তু আজকে এই বিষয়গুলি উপজীব্য হয়ে গেছে রাজনীতির, যেগুলি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি করছে। আমি আশা করব ভারতের যিনি এসছেন, ইনি, আমরা অবশ্যই বাংলাদেশ, আমরা চাই প্রতিবেশীর সঙ্গে মুক্তিযুদ্ধের তাদের রোল আমরা ভুলি না। আমরা চাই পারস্পরিক সম্পর্ক সদ্ভাবনা থাক, সুন্দর থাক, কিন্তু এমন কোনো কথা বলে এখানকার মৌলবাদী শক্তি উৎসাহিত হয়, সেই ধরনের কথাবার্তা আমি বলবো পরিহার করাই উচিত। এমনিতে আপনার কি মনে হয় যে আমরা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে আলোচনা করছি, ভারতের প্রসঙ্গে আলোচনা করছি, চীন আর একটা গুরুত্বপূর্ণ শক্তি, সো বাংলাদেশ কি ভারসাম্য, মানে এই তিন শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখবার ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ তো প্রধান চ্যালেঞ্জ যে চুক্তিটার কথা বললেন উনি, অনেক বিষয় একমত না। এই চুক্তির তো বাংলাদেশ তো একটা জায়গায় তো শুধুমাত্র ব্যবসায়িক চুক্তি না, তো একটা জায়গায় তো বাংলাদেশকে পুশ করছে, যেটা ছিল না কখনো। বাংলাদেশে এই চুক্তিটা আজকে দেখেন যে 3 দিন আগে, নির্বাচনের 3-4 দিন আগে ওরা কী প্রয়োজনীয়তা পড়লো, এটা করছে। আমরা একটা ডেমনস্ট্রেশন করছি, আমরা প্রগতিশীল দলগুলি, গণতান্ত্রিক জোট, আমরা স্মারকলিপি স্পিকারের মধ্যে দেখা করছি। আমরা পার্লামেন্টে একটা আলোচনা চেয়েছি, এটা আলোচনা করেন পার্লামেন্টে, আলোচনা করার বিধান আছে। চুক্তিটা তো এই গভর্নমেন্ট করে নাই, এই পার্লামেন্টের এমপিরাও চুক্তি সম্পর্কে জানে না, যদিও আইনগতভাবে, সাংবিধানিকভাবে এই চুক্তি সম্পর্কে জানার অধিকার, আলোচনা করার অধিকার পার্লামেন্ট এমপিতে আছে। চুক্তি তো ওপেন আছে, চুক্তি কিন্তু এখন এখন তো ওপেন পাওয়া যায়, কিন্তু সেটা আলোচনা পার্লামেন্টে করার দেয়নি। উনি বলছেন যদি কেউ আলোচনা তোলে, হ্যাঁ, যে নিয়ম আছে সেই নিয়ম তুললে আমি অ্যালাউ করব, কিন্তু সরকার দলের পক্ষ থেকে এটা আলোচনা করার কোনো দায়িত্ব বা কোনো নেন, প্রিভিলেজ নেন নাই, করেন নাই। আমি মনে করি চুক্তির নিয়ে ওপেন, বিরোধীরা তো চাইছে বলে। এখানটা তো আজকের যে পররাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন, ইনি তো বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আগে, এই চুক্তি করার আগে বিএনপি জামাত উভয়ে মতামত দিয়েছে চুক্তি করার জন্য, এবং সে কারণে চুক্তি করেছেন, রেকর্ড, এগুলি পত্রিকা আছে, এগুলি করেছেন, যার কারণে উভয়ে এই বিষয়ে কোনো কথা বলেন নাই। বাকি সব খারাপ, আমেরিকা ভালো, তাই না, এই দৃষ্টিভঙ্গিতে সব কিছুই চলে গেল, তাই হয়েছে এখানটা।
মিস্টার রহমতুল্লাহ, ভারত প্রসঙ্গে আলোচনায় এখনো পুশিন সীমান্তে হত্যাকাণ্ড, চোরাচালান, নিরাপত্তা এগুলো আলোচনায় আছে, কিন্তু প্রতিবেশী তো প্রতিবেশী, আপনি সব বদলাতে পারবেন, প্রতিবেশী বদলাতে পারবেন, তো দীর্ঘমেয়াদী একটা সমাধান কোথায় আসলে? সমাধান তো ওই জায়গাটাতে, সেটা হচ্ছে যে কতগুলি কথা নাজুল ভাই বলেছেন যে ভারত আসলেই বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কথা বলে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে, কিন্তু দৃশ্যমান এমন কিছু কাজ তারা করে যার কারণে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কিন্তু আমরা কখনোই বাস্তবে রূপ দিতে পারিনি। এই যে ধরেন পুশিন কথা বললেন, পুশব্যাকের কথা বললেন, এরপরে এই যে আজকেও বর্ডারে আপনার দেখেন যে বর্ডারে আপনার বিজিবির গুলি করতে বাধ্য হয়েছে এবং একজন নিহত হয়েছে, ভারতীয় চোরাকার বাড়ি হয়েছে। এইটা একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের সম্পর্ক তো আমরা কেউ কামনা করি না। অবশ্যই ভারতকে এখানে খোলা মনে চিন্তা করতে হবে যে প্রতিবেশী বাংলাদেশ, তারা আমাদের বন্ধুরাষ্ট্র, তাদের স্বার্থটাকে ঠিক রেখেই তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে। আমাদের দেশ থেকে বহু মানুষ তাদের চিকিৎসা নিতে যায়, সবসময় আসা যাওয়া আছে। এই জিনিসগুলোকে ঠিক রাখার জন্য শুধুমাত্র তাদের ব্যবসার কথা চিন্তা করলে হবে না, বাংলাদেশের স্বার্থটাকে যদি তারা মাথায় রাখে তাহলে আমাদের এই সম্পর্কটা সুসম্পর্কে উন্নীত হওয়া সম্ভব। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকারও চেষ্টা করবে, ভারতকেও পজিটিভলি এটা খেয়াল রাখতে হবে। এর বাইরে এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব না। মিস্টার প্রধান, আপনি কি মনে করেন এই যে পুশিন, সীমান্ত সমাধান, চোরাচালান সব মিলিয়ে আমি একটা দীর্ঘমেয়াদী সমাধান কি হতে পারে? হ্যাঁ, ভারতের বিরুদ্ধে অভিযোগ করা যাবে, কিন্তু আমাদের দিক থেকেও যেটা করার আমরা কি সবসময় সেটা করছি? এখন 24-এর আগ পর্যন্ত যেই দায় ভারতের উপরে চাপানো হচ্ছে, যৌক্তিকভাবে চাপানো হচ্ছে, কিন্তু বাংলাদেশ সাইডেও তো আসলে পুরোটা ছেড়ে দিয়েছে, সেটা তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বা এই যে বিভিন্ন বিষয় নিয়ে যে পানির সমস্যা বলি, সীমান্ত সমস্যা বলি, ট্রেড বলি, এই জায়গাগুলোতে নেগোশিয়েট করবার জন্য যে ধরনের দক্ষতা দরকার, যে ধরনের হোমওয়ার্ক করা দরকার, অনেক ক্ষেত্রেই মনে হয় যে বাংলাদেশ সাইড থেকে সেটা যথাযথভাবে করা হয় না। বা হোমওয়ার্কের থেকে বেশি যেটা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কি নেব তার উপর নির্ভর করছে এগুলি সমাধান কীভাবে হবে, কীভাবে আলোচনা হবে। আমি একটা ওই যে BM আব্বাসের একটা পড়ছিলাম যে ওই যে ফারাক্কা চুক্তি নিয়ে পানি সম্পদ, হ্যাঁ, তো উনি যখন যাবে বঙ্গবন্ধু কিন্তু বলছে যে একটু আলোচনা করা উচিত। বঙ্গবন্ধু ডিড নট পে হিট টু হিজ ওয়ার্ড, শুনেই নেই কথাটা। এরকম যাওয়ার আগে আরেকবার কেমনে বলবে যে যাবে, আরেকবার যে বলবে যে উনি দৌড়ানি প্রস্তুতি যাচ্ছে ওনারা, উনি মনে করছে যে কী বলবে ওখানটায় গিয়ে, কিছু আলোচনাই করলো না, কেউ গেছে ওখানটায়। তো বঙ্গবন্ধু উনি তো ওই রকমই লোক। উনি গেছে গিয়ে ফার্স্টে ইন্দিরা গান্ধী বলছেন, মিস গান্ধী আপনি 1 কোটি লোকের খাওয়াইছেন, পড়াইছেন, রাখছেন, তাই না? আর পানির অভাবে বাংলাদেশ লোক মারা যাবে। ইন্দিরা গান্ধীর কী আলোচনা করবে? বলছে 2 পর্যায়ে আমলারা বসে সেটেল করো, তাই না? কী করবো না করবো। এটা হচ্ছে পরিবেশ। আমাদের বর্তমানে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কর ক্ষেত্রে অবনতি হয়েছে, ইন্ডিয়ারও ত্রুটি আছে এবং বিশেষ করে বিগত গভর্নমেন্টের এখানে রোল তার সামগ্রিক বিষয় মিলে সেই জায়গায় দাঁড়ায় আমাদেরকে এখন এটা যদি নতুন করে যদি রিফ্রেশ করতে হয়, উভয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, বিশেষ করে ইন্ডিয়ার তো করতেই হবে। ইন্ডিয়ার গভর্নমেন্ট আমরা জানি যে তার পলিসি, তার দেশ চালানোর ক্ষেত্রে তার নীতি, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এটা তার সে করুক। কিন্তু যে নীতির উপর দাঁড়িয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট চলে, এখানটাও আমাদের দেশেও এক ধরনের শক্তি আছে বা ফোর্স আছে যারা ওটা ইন্সপায়ার্ড হয়, এখানটাও তারা ওর পাল্টাটা প্রয়োগ করতে চায়। ফলে এই জায়গায় দাঁড়ায় বর্তমান বিশ্বে যারা ডেমোক্রেসির কথা বলি, যারা অসাম্প্রদায়িকতার কথা বলি, যারা উদারনৈতিক গণতন্ত্রের কথা বলি, তারা তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে তো আসলে একটা ভালো সমাধান তো আসবে না বা ভালো সম্পর্ক তৈরি হবে না ধর্মগতভাবে, তাই না? আমি একটা ধর্মকে আমি পরিষ্কার, এরা আমাকে ভোটই দেয় নাই বা এরা নাগরিকের যোগ্যই না, বলা বাদ, খালি সমস্ত কাজই তাই। তো সে জায়গায় দাঁড়িয়ে একটা ভালো সম্পর্ক তৈরি করা, এটা তো সোনার পাথর বাটি। তারপরও এটা সত্য, আপনি যেটা বলছেন, প্রতিবেশী তো ইচ্ছা করলে বাদ দিতে পারবো না। আমাকে আমার স্বার্থটা বুঝেই আমাকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আমাকে যথাসাধ্য পদক্ষেপ নিতে হবে, চেষ্টা করতে হবে। আমি মুখ ফিরিয়ে রাখলাম। আমি অন্যদিকে যে চায়নার কথা বললেন, চায়না মারাত্মক একটা ইন্ট্রোভার্ট দেশ। চায়নার পাস্ট হিস্ট্রি বলে ওরা প্রাচীর বানাইছে,
হ্যাঁ, ব্যবসার কারণে, অর্থনীতির কারণে ইজ বিগ পাওয়ার না, এটা সত্য। আমেরিকাকে প্রতিদিন তারা করতেছে, তাদের কাছে ব্যবসাটাই মূল স্বার্থ, অন্য স্বার্থ তাদের কাছে আমার ধারণা সেকেন্ডারি, রাজনীতি স্বার্থ। সেই ক্ষেত্রে বাংলাদেশকে এই চায়না একটা বড় শক্তি, ইন্ডিয়া একটা বড় শক্তি, পাশে প্রতিবেশী দেশ, আমেরিকা একটা শক্তি, আজকে মধ্যপ্রাচ্যের এই ইরানের যুদ্ধের কারণে গোটা ওয়ার্ল্ডের ভারসাম্যর ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। ফলে বাংলাদেশকে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, সামগ্রিক তার পলিসি ঠিক করতে। 50 বছর আগের যে পলিসি গ্রহণ করছে সেই পলিসিতে পুরোপুরি অটুট থেকে ওইটাতেই মনোনিবেশ করে থাকলে চলবে না, নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এখানটায়। আজকে গোটা ওয়ার্ল্ডের ধরেন যে দেখার বিষয় আছে যে যুদ্ধটা শেষ হওয়ার পরে ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি হওয়ার পরে, তাই না, ডলারের পজিশনটা কী হয়, গোটা ওয়ার্ল্ডে চীন রাশিয়ার ভূমিকা কী হয়, তা সামগ্রিক বিষয় মিলে আমাদেরকে এটা একটা পর্যবেক্ষণ এবং অর্থনীতির উপরে তো জ্বালানি বাজারে যে অস্থিরতা, সেটা তো অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়ছে। সামগ্রিক বিষয় মিলে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতেই হবে এখানে। মিস্টার রহমতুল্লাহ, যদি আমি একটা সাধারণ প্রশ্ন আপনাকে করি যে আজকের বাংলাদেশকে সবচেয়ে কোন বিষয়টি নিয়ে বেশি সতর্ক থাকতে হবে বলে আপনি মনে করেন আগামী দিনগুলোতে? বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি বিবেচনা করি, বাংলাদেশের অস্থিতিশীলতা, দীর্ঘদিনের যে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়টা খেয়াল রাখা উচিত। এটা হচ্ছে আমার নিজের দেশের প্রেক্ষাপটে। এরপর আইন শৃঙ্খলার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আর বহির্বিশ্বের কথা যদি বলেন, তাহলে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে ভারত, চায়না এবং আমেরিকা, ভাই যেভাবে বলেছেন, প্রত্যেকের সঙ্গেই একটা সুসম্পর্ক রেখে আমাদের দেশের এই পিছিয়ে পড়া অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। এবং এটা সরকার, আমার মনে হয় যে এই জিনিসটা মাথায় রেখেই সামনের দিকে এগোচ্ছে, আমরা সেই সফলতা পাবো যদি প্রত্যেকে এটা চায় এবং সহযোগিতা করে। মিস্টার নাজমুল হক প্রধান, আপনি কি মনে করেন? একটা হচ্ছে যে মূল যে বিষয়টা আসে, শোনেন, আপনি সম্পর্ক উন্নয়ন বলেন, ডেমোক্রেসি বলেন, পাবলিকের অংশগ্রহণ, পার্টিসিপেশন। বিগত আওয়ামী লীগ সরকার প্রচুর কাজ করছে না, উন্নয়ন এটা করছে, রাস্তাঘাট করছে, এই করছে, সেই করছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা করছে, কিন্তু ডেমোক্রেসিটা সমাজটা সাস্টেনেবল, টেকসই হয় নাই। কেন হয় নাই? এই কারণে জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে একটা বিভাজন ছিল। ডেমোক্রেসির মূল হচ্ছে অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণটাকে স্বতঃস্ফূর্ত করা, নিশ্চিত করা। এখানটা এই গভর্নমেন্ট কিন্তু ওই উল্টা পাশে হাঁটতেছে, মানে আওয়ামী লীগ যে পাশে হাঁটছে তার উল্টা পাশে, মানে ওটা বাদ দিয়ে করো। এই বাদ দিয়ে, জনগণের একটা অংশকে বাদ দিয়ে এটা উন্নয়ন, মানে আপনি একটু পরিষ্কার করবেন। পরিষ্কার করে বলি এখানটায়। আজকে যেমন ধরেন লোকাল গভর্নমেন্ট নির্বাচন নিয়ে সরকারের মুখপাত্র বলছে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে, কোনো বাধা নেই, যে কেস মেস নাই। এটা বলার দরকার নেই তো। এটা তার মানে এখানে একটা বার আছে, আওয়ামী লীগ ভোট করতে পারবে কি পারবে না। গভর্নমেন্ট এই কথা বলে গভর্নমেন্ট যে তাদের উপরে এম্বার্গো দিচ্ছে বা অবৈধ চেপে রাখছে, তাই না, তার কারণে গভর্নমেন্ট কাছে কথা বলতে হচ্ছে যে গভর্নমেন্ট বুঝতেছে যে লোকাল গভর্নমেন্টটা ভায়াবল হবে না যদি না আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, অথবা আওয়ামী লীগের ভোট যদি অন্যদিকে চলে যায়। এটা ঠিক যে দুইটা পক্ষে ভোট হয়, বিএনপি জামাত, আওয়ামী লীগের ভোট যদি দিকে চলে যায়, তাই না, বিএনপির তো একদম অস্তিত্বই শেষ করে দিবে। তাহলে আজকে গভর্নমেন্ট ভাবতেছে, ভেবে কথা বলছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে গভর্নমেন্টের উচিত ছিল, এই গভর্নমেন্ট 2/3 মেজরিটি আসার পর উচিত ছিল পার্লামেন্টে এই আইন না করে বরঞ্চ যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করছে, টাকা পাচার, যেমন খুব ভেরি গভর্নমেন্টকে ধন্যবাদ দেয় যে আজকে ইন্টারপোলের মাধ্যমে ওই যে বদমাইশ আইজিরা গ্রেপ্তার করছে বেনজির আহমেদ দুবাইতে, এইরকম ইন্টারপোলের মাধ্যমে যারা ক্রিমিনাল, যারা টাকা পাচার করছে সবাইকে নিয়ে বিচার করতে পারলে, প্লাস রাজনীতির ওপেন থাকলে কিন্তু জনগণের অংশগ্রহণটা অটুট থাকতো এবং বাংলাদেশে একটা সমাজের মধ্যে হারমোনি তৈরি হতো। এখন কি হবে? এখন অবশ্যই এটাই হবে যে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যে অপোজিট পক্ষ যেহেতু ওই যে ভোট করতে যাবে, ওকে তো অন্যজনে পিটায় মারবে, তো ব্যাপারটা তোর তো পার্টি ব্যান্ড, তুই ভোট করতে আসছিস কেন, যত কথাই বলুক গভর্নমেন্টের পক্ষ থেকে ব্যাখ্যা দেখ। তাহলে এই যে দ্বৈত নীতি বা গভর্নমেন্ট বুঝে হোক না বুঝে হোক দুই ধরনের পলিসি নিচ্ছে নির্বাচন করার ক্ষেত্রে, ইলেকশন করার ক্ষেত্রে লোকাল গভর্নমেন্টে, এটা আমার ধারণা বুমেরাং হয়ে যাবে, ঠিক হবে না। ফলে সরকার এটা উন্নয়ন, অন্য দেশের সঙ্গে সম্পর্ক, সামগ্রিক বিষয় মিলে জনগণের অংশগ্রহণটা মাস্ট, এটাকে বাদ দিয়ে না। আওয়ামী লীগের এত কাজ করার পর সাস্টেন করতে পারে না এই কারণে যে আওয়ামী লীগ একটা সেকশনটা বাদ দিয়ে দলন পীড়ন করেই মনে করছে আমি বেহেস্তে পৌঁছায় যাবো, পারে নাই। ঠিক একই অবস্থায় হবে এই ঘটনাটা দেখবেন দ্রুত।
এমনি অনেকে বলতে পারে দু একটা মিছিল হচ্ছে কি হয়েছে ক্ষতি, দু একটা মিছিল ক্ষতি নাই, হ্যাঁ দু একটা মিছিল পিটাও মারিয়ে দেওয়াও যায় ক্ষতি নেই, কিন্তু এই মিছিলগুলো করতে করতে একটা সময় কিন্তু এর সঙ্গে আরও কিছু জিনিস যুক্ত হয়ে যাবে, যেটা আমরাও করছি এখানটায় আমরাও 74 সালে একদল জরুরি আইন ব্যান্ড হওয়ার পরে আমরাও করছি। ফলে বাংলাদেশ এই জায়গায় যদি চলে যায়, একবার ঢুকে যায়, সেই জায়গা থেকে বেরো খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ক্ষতির কারণ হয়ে যাবে। যেটা আমি চাই না বাংলাদেশটা আরেকবার গোপন কোনো রাজনীতির মধ্যে ঢুকে যাক। সেই কারণে বিএনপি ওপেন রাজনীতি করে, প্রকাশ্য একটা রাজনৈতিক দল 2000 ক্ষমতায় আসছে, বিএনপির দায়িত্ব হচ্ছে এখানটায় বাংলাদেশ রাজনীতিটাকে প্রকাশ্য জায়গা দিয়ে পরিচালনা করার সুযোগ করে দেওয়া। যারা ক্রিমিনাল তাদেরকে রাজনীতি থেকে ঝেঁটিয়ে না শাস্তিতে বিদায়ী করে দেওয়া, প্লাস রাজনীতি করার লোকগুলিকে রাজনীতি করতে দেওয়া। মিস্টার রহমতুল্লাহ, অত্যন্ত ক্রিটিক্যাল একটা ইস্যু এবং খুবই ইম্পর্টেন্ট। আমি আসলে নাজরুল ভাইয়ের কথাগুলি খুব ভালোভাবে মনে হয় বুঝতে ব্যর্থ হয়েছি। উনি বললেন যে যারা ক্রিমিনাল তাদের বিচার করতে হবে। হ্যাঁ, অবশ্যই বিচার করতে হবে। এই বিচার না করলে তো এই দেশের মানুষ আমাদেরকে ক্ষমা করবে না। দ্বিতীয়ত উনি বললেন যে সরকার ঘোষণা করছে যারা ক্রিমিনাল না, আওয়ামী লীগের যারা আছে তারাও ভোট করতে পারবে। এইটাই তো ওনার মূল বক্তব্য ছিল, যে সকলকে নিয়ে না, তারপরে কিন্তু স্থানীয় উনি নির্বাচন আরেকটা প্রসঙ্গ করতে হবে। বলেছেন যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, এটা তো একটা প্রেক্ষাপটে হয়েছে, এবং আমি তো মনে করি আবার বিএনপির অবস্থানটা আমরা তার আগে একটু বেশ দোদুল্যমানকে বিএনপি পরিষ্কারভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা তারা সমর্থনও করেন, এ কথাও বিএনপির ইতিহাসটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি। এবং যে আইনের মধ্য দিয়ে নিষিদ্ধ করা হচ্ছে সেই বিবেচনা থেকে আওয়ামী লীগকে আইনটা তো করেছিল ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, তো ইন্টারিম গভর্নমেন্ট সব ভালো কাজের দায় না, তার সব খারাপ কাজের দায়কে বিএনপিকে নিতে হবে। এখানে আমি যদি খোলামেলা বলতে চাই, এই আইনটার কারণেই কিন্তু ওই কথাটা আবার আলাদা করে বলতে হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে তারা কেউ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই জিনিসটুকুন যাতে না থাকে সে কারণে কিন্তু সরকারের মুখপাত্র আলাদা করে বলেছে যে আওয়ামী লীগের নেতারাও কিন্তু ইলেকশন করতে পারবে, যাদের বিরুদ্ধে আইনগত কোনো ত্রুটি নাই বা আইনগতভাবে যারা দোষী না তারা নির্বাচন করতে পারবে। তাহলে তো রাজুল ভাইয়ের বক্তব্য সমাধান হয়ে যাচ্ছে। আর আপনি যেই জিনিসটাকে ক্রিটিক্যাল বললেন, সেই জিনিসটা তো আসলেই ক্রিটিক্যাল, কারণ যেহেতু একটা আইন আগের সরকার করে গেছে, সেই আইনটাকে আপনি যে মাঝখানে বলতে চাইলেন যে তাহলে বিএনপি তো এখানে, আপনারা তো আবার অনেক আইন অ্যাকসেপ্টও করেননি, না অনেক আইন বাতিল হ্যাঁ, করেছেন, কিন্তু সংশোধন করবেন। এই জায়গাটা তো বাংলাদেশের রাজনীতিতে একটা মহল এমনভাবে একটা পরিস্থিতি তৈরি করে আর রেখেছে। অনেকেই বলেন যে আদালতের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে যদি আদালত রায় দেয় তখন সেটাকে নিষিদ্ধ করার অনেক জাস্টিফিকেশন আছে। দল হিসেবে ক্ষমতায় থেকে তারা অনেক আপনার মনে আছে অপকর্ম যে করেছে। ইন্টারিমের আমলে যে একটা মহল বিভিন্নভাবে মব তৈরি করে তারপরে এরকম So, একটা রাষ্ট্র কি মবের কাছে সারেন্ডার করে? সেই রাষ্ট্র করেছিল এবং পরিস্থিতিটা কিন্তু তখন বিএনপি এরকমই কি ছিল। এখনো মব আতঙ্কে আছে? মব আতঙ্ক না, মব করার চেষ্টা কিন্তু বিভিন্ন জায়গায় এখনো ওই মহলটা করছে, এবং সেটাকে বিএনপি কৌশলে হ্যান্ডেল করছে। এবং এই মব যে সিচুয়েশন, মব যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেটাকে আস্তে আস্তে বিলীন করার জন্য বিএনপি চেষ্টা করছে। কিন্তু এটা মনে হয় একটু সময় লাগছে এবং লাগবে। কিন্তু আমি আবারও ভাইয়ের সঙ্গে করি যে হ্যাঁ, কাউকে সাইড করে দিয়ে তারপরে সমাজ পরিচালনা করা সম্ভব না, তাতে করে গণতন্ত্র টেকসই হয় না। সেখানে প্রত্যেককেই ইনক্লুড করতে হবে, যারা অপরাধী অপরাধীদের বিচার হবে, এবং আইন অনুযায়ী সেটা পরিচ্ছন্ন আইন অনুযায়ী পরিচ্ছন্ন বিচার যদি আমরা করতে ব্যর্থ হই, সেটাও আমাদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। রাষ্ট্রের উচিত প্রত্যেকেই রাজনীতি করার সুবিধা, মানে রাজনীতি করার অধিকার আছে। এখন যে ক্রিটিক্যাল যে বিষয়টা বললেন, সেটা তো অবশ্যই টেকনিক্যাল এবং ক্রিটিক্যাল বিষয়, সেটা আমার মনে হয় একসময় ওভারকাম হয়ে যাবে। বাংলাদেশের আইন যদি তাদেরকে নির্দোষ প্রমাণ করে, তাহলে নিশ্চয়ই তারাও ওপেন রাজনীতিতে আসবে। এবং বিএনপির রাজনীতি তো আপনি জানেন, আমি জানি, প্রত্যেকেই জানি যে জিয়াউর রহমান সাহেব এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি চালু করেছেন, এবং কোনো দল, ইভেন যখন এই মব পরিস্থিতি তৈরি করা হয়েছিল তখন কিন্তু বিএনপিকে ওপেন আহ্বান করা হয়েছিল, অর্থাৎ ওই মবের মধ্যে বিএনপিকেও যুক্ত করার চেষ্টা করেছিল। বিএনপি কিন্তু তাতে সায় দেয়নি,
বিএনপি কোনো নেতাও যায় নাই, কর্মীও যায় নাই। বিএনপি কারো রাজনীতি নিষিদ্ধ করে তারপরে সামনের দিকে রাজনীতি করবে, নিজের রাজনীতিটাকে শুধু তুলে ধরবে, এই রাজনীতিরই বিএনপি বিশ্বাস করে না, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। স্যার নাজমুল হক প্রধান, আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস আপনার, কিন্তু আমি একটা প্রশ্ন আবার আপনার কাছেই করতে চাই। আপনার যুক্তির সঙ্গে অনেকে একমত যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না, অপরাধীদের শাস্তি হওয়া উচিত, এবং দল হিসেবে অপরাধ করলে সেটারও আইনের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া দরকার। আওয়ামী লীগ কি আসলে রাজনীতিটা করতে চায় কিনা, রাজনীতিতে ফেরত আসতে চায় কিনা, এই প্রশ্নটা, এই যে 24 অগাস্টের পর থেকে কোনো একটা ইনস্ট্যান্স আছে কিনা যেটা দিয়ে মনে হয়েছে যে তারা আসলে রাজনীতিতে কামব্যাক করতে চায়? ওইটা তো অনেক পরের কথা, তাদের অনুশোচনা আছে কিনা, তারা ক্ষমা চাইবে কিনা, সেটা পরের কথা, কিন্তু একটা সংগঠন হিসেবে কামব্যাক করবার কোনো আগ্রহ উৎসাহ আছে কিনা, নাকি তারা মনে করছে যে কেউ তাদেরকে বসিয়ে দিবে, অথবা বাংলাদেশের জনগণ এমন একটা বিপদের মধ্যে পড়বে বিএনপির উপরে ক্ষিপ্ত হয়ে বা অন্যদের উপরে ক্ষিপ্ত হয়ে তারাই তাকে এনে আবার বসাবে, সেরকম একটা স্বপ্নে বিভোর হয়ে আছে? এটা লড়াইয়ে একটা বহুল প্রচলিত গল্প আছে না, যে পড়ে গেলেও কি আছে, হাতটা তো পড়ে আছে আমার। হ্যাঁ, আওয়ামী লীগ আছে ওই জায়গায়। আমার ধারণা আওয়ামী লীগের পক্ষ থেকে যেগুলি বলা হচ্ছে, মাঝে মধ্যে হম্বিতম্বি করা হচ্ছে, আসিতে না, সেটা তো ফর্মাল কোনো কথা না, ইন্ডিভিজুয়ালি কিছু ইন্ডিভিজুয়াল সোশ্যাল মিডিয়াতে বলছেন। এইগুলি করতেছে। আমার ধারণা তারা গভর্নমেন্টের সঙ্গে একটা বার্গেনিং করতে চাচ্ছে, হাউ দে উইল কাম ব্যাক। আমার কাছে মনে হয়েছে ওকে, ওদের এটাই হলো মূল পলিসি, কীভাবে তারা, সরকারের একটা দৃষ্টি তাদের উপর নিবদ্ধ হোক, যে ভাই এগুলি করিডোরও না, কীভাবে কী করা যায়, এরকম একটা জিনিস চাচ্ছে বলে আমার মনে হচ্ছে আর কি। ওই যে বললাম পড়ে গেছে নিচে, হাতটাও পড়ে আছে, যে আসি তো উপরে আর কি, এটাই, নাথিং এলস। মিস্টার রহমতুল্লাহ, আওয়ামী লীগের আপনি যে কথাগুলো বলেছেন না, ওই যে অনুশোচনা তো নাই, বরং ওই তাদের গণহত্যা বা অপকর্ম, দীর্ঘদিনের যে অপশাসন, নৈরাজ্য, এগুলিকে তারা আরও বুক ফুলিয়ে বলার চেষ্টা করছে। তো এইখান থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে। এই তাদের অপশাসন, তাদের নৈরাজ্য, তাদের গণহত্যা, এগুলোর জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, এবং আইনের মাধ্যমেই তাকে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করতে হবে। যেহেতু একটা আইন হয়েছে, এবং সেটা যদি আসে, রাজনীতিতে যাদের রাজনৈতিক ময়দানে মানুষের যাদের গ্রহণযোগ্যতা আছে, তারাও রাজনীতির ময়দানে না থাকলে সেই রাজনীতিটা পরিচ্ছন্ন হয় না, সুন্দর হয় না। গণতন্ত্র সেটা সুন্দর গণতন্ত্র হয় না। কিন্তু আওয়ামী লীগের অনুশোচনা না, আওয়ামী লীগের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের এই দীর্ঘ অপকর্মের জন্য। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম বাজেট নিয়ে। বাজেটকে অনেকে চিন্তাশীল বলছেন, অনেক ইতিবাচক বলছেন, কিন্তু বাস্তবায়নটা যে একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে অর্থের সূত্র খুঁজে বের করা এবং রাজস্ব আহরণ, সেটা একটা বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে তার কারোই তেমন কোনো ভিন্ন মত নেই। রাজনৈতিক আলোচনা করতে গিয়ে একটা প্রসঙ্গ আলোচনার মধ্যে এসেছে যে কোনো সরকারের জন্য দ্য 2/3 মেজরিটি পার্লামেন্টে একটা বড় বার্ডেন, এবং এটা অতীতে আমরা বিভিন্ন সময় দেখেছি, আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছি, বিএনপির ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি। কাজে এই বিষয়ে ক্ষমতাসীনদের অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। অনেক রকমের সংকট আছে, অস্থিতিশীলতা যে কোনো সময় যে কোনোভাবে তৈরি হতে পারে। অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে এখনও আমরা আছি, সেখান থেকে বের করবার চেষ্টা সরকার করছে, কিন্তু শেষ পর্যন্ত কতখানি সফল হবে সেটা দেখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত উদ্বেগের বিষয় অনেকের কাছে, এবং দ্রব্যমূল্য। মানুষ আসলে বাজেটের এত অঙ্ক হিসেব নিকেশ করতে চায় না, এগুলো দেখতে চায় না। তার জীবনটা স্বস্তির কিনা সেটাই তার কাছে বড় প্রশ্ন। অভ্যন্তরীণ বাস্তবতার বাইরে আজকের বৈশ্বিক বাস্তবতায় ভূরাজনৈতিক বিবেচনাটাও প্রধান যে কোনো দেশের জন্য, সেটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে। এবং এখানে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দুটো বৈশ্বিক শক্তি, যুক্তরাষ্ট্র এবং চীন, এবং আঞ্চলিক শক্তি ভারতকে, এই সম্পর্কগুলোকে কীভাবে ভারসাম্যপূর্ণভাবে রক্ষা করবে, এবং বাংলাদেশ আসলে কি চায় সেটাও একটু পরিষ্কার এখনও অনেকের কাছে সেটা ধোঁয়াটে বলে মনে হয়, আন্তর্জাতিক শক্তির কাছেও বাংলাদেশের ভেতরেও সেটা মনে হয়। এবং জনগণের অংশগ্রহণ, সেটা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া, সেটা নিশ্চিত করতে হবে। এবং যারা জনগণকে উপেক্ষা করেছে তারাই আসলে শেষ পর্যন্ত বিপদে পড়েছে। এবং এই জনগণের অংশগ্রহণের সঙ্গে আইনের শাসন, গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গণতন্ত্রে সবার যে অধিকার আছে, সেটা রাজনৈতিক অধিকার, মানবিক অধিকার,
মানবাধিকার যেভাবেই বলি না কেন সেটা আসলে সুরক্ষা রাষ্ট্রকে দিতে হবে। কেউ অপরাধ করলে তার শাস্তি হবে, কিন্তু কারো কথা বলবার অধিকার, কারো রাজনীতি করবার অধিকার সেটা যেন রাষ্ট্র কখনো বন্ধ না করে, কারণ সেটা করলে আসলে দেশটা যে গণতান্ত্রিক সেটা দাবি করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।